মুভির শুরুতে জাপানের টোকিও শহরকে দেখানো হয়, যা রাতের বেলা তো আলোয় ঝলমল করছিল। একটি বিল্ডিং এ ইউসুকি নামের এক ব্যক্তি নিজের অফিসে রাত পর্যন্ত কাজ করছে। অন্যদিকে তার বাড়িতে একটি পার্সেল এসে পৌঁছায়। ইউসুকি শ্রী মিৎসু যখন সেই প্যাকেটটি খোলে, দেখে যে তার বাবার বাড়ি থেকে আসা মাছ রয়েছে সেখানে। মিৎসু তার বাবাকে ফোন করলে সে জানায় সে মা, এই মাছগুলো খুব তাজা, এগুলো ঝোল দিয়ে রান্না করলে দারুণ লাগবে। আর বলো তো, তোমার দুই ছেলে মেয়েকে নিয়ে কবে গ্রামে আসছো? মিৎসু উত্তর দেয়, খুব জলদিই যাবো বাবা। এই বলে সে তার মেয়ে ইউকিকে ফোনটি দেয়, কিন্তু ইউই তার দাদুর সাথে কথা বলে না, কারণ সে মাছ একদম পছন্দ করতো না। মিৎসু ঠিক মতো মাছ কাটতেও জানে না। সে ইউসুকির কাছে সাহায্য চায়, কিন্তু ইউসুকি আয়েশ করে টিভি দেখতে দেখতে নিজের স্ত্রীর কথায় পাত্তাই দেয় না। মিৎসু মাছগুলো ফ্রিজে রেখে দেয়, কিন্তু তখনই প্যাকেট থেকে জ্যান্ত মাছ বেরিয়ে পড়ে, আর সেটা দেখে সে ভয় পেয়ে যায়। এমন সময় তাদের ছেলে ক্যানজি বার্গার খেতে খেতে ভেতরে ঢুকে, আর কারোর সাথে কোনো কথা না বলেই নিজের ঘরে চলে যায়। মনে হচ্ছে সে কলেজের ছাত্র। ক্যানজি ল্যাপটপের সামনে গিয়ে বসে। তখনই তার সহপাঠী, যাকে সে মনে মনে পছন্দ করে, সেই মেয়েটি তাকে ফোন করে ক্লাসের নোট চায়। সে নোট পাঠিয়ে দিয়ে নিজের ক্রাশের ভিডিও অপলক নজরে দেখতে থাকে। পাশের ঘরে তার বোন ইও অনলাইনে শপিং এ ব্যস্ত। সে মোবাইলে একের পর এক ড্রেস দেখছে। হঠাৎ মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, আর সে তার ফোনটা চার্জে বসে তার স্কুল বন্ধুর সাথে মেসেজ করতে শুরু করে। অন্যদিকে মিৎসু রান্নাঘরে কাজ করতে করতে বিরক্তি নিয়ে বলে, এই ছেলেমেয়েরা সারাক্ষণ কেন মোবাইলে আঠার মতো চিপকে থাকে? একটু আশপাশটা তাকিয়ে দেখতেও তো পারে। কিন্তু ইউসুকি তার কথা কানে না তুলে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে অ্যালার্ম ঘড়ি আর বাজে না। সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় কেউ সময়ের হদিশই পায় না। কারেন্ট না থাকার কারণে ফ্রিজে রাখা মাছ পচে পানি হয়ে রান্নাঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির ইলেকট্রিক টর্চ, টেলিফোন কিছুই কাজ করছে না। ইউর ফোনও সুইচ অফ হয়ে গেছে। তার সত্য ছেলে মেয়েদের স্কুল, কলেজ আর ইউসুকির অফিসে যাওয়ার প্রস্তুতি চলে। মিৎসু রান্না করতে গিয়ে দেখে যে গ্যাস স্টোভ জ্বলছে না। ততক্ষণে বাকিরা বাহিরে বেরিয়ে পড়ে। বাহিরে রাস্তার সব আলো বন্ধ ছিল। 10 তলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা একদম হাঁপিয়ে ওঠে। ইউ স্কুলের জন্য বেরোয়, আর কেনজি সাইকেল নিয়ে কলেজের দিকে রওনা দেয়। ইউসুকি রেল স্টেশনে গিয়ে দেখে যে কোনো ট্রেন চলছে না, কারণ সেগুলো ছিল ইলেকট্রিক ট্রেন। সেখানে অফিস যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। কলেজের পথে কেনজির হ্যান্ডসেট আর ব্লুটুথ ইয়ারফোনও জবাব দিয়ে দেয়। কিছু লোক ট্যাক্সি করে যেতে চায়, কিন্তু কোনো গাড়ি কাজ করছে না। মনে হচ্ছে সব গাড়ির ব্যাটারিও বসে গেছে। মিঠু রোজ লিফটে করে নিচে ময়লা ফেলতে যেত। বেচারি কাজ 10 তলা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। প্রতিবেশীরা বলা বলি করছে যে আজ বোধহয় কারেন্ট আর আসবেই না, তাই মোমবাতি কিনে রাখতে হবে। মিঠুরও মনে হয় যে এটাই ঠিক হবে, তাই সে আবার কষ্ট করে 10 তলা উপরে উঠে টাকা নিয়ে নিচে নামে। অন্যদিকে ইউসুকি কোনো মতে নিজের অফিসে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে অটোমেটিক দরজাও কাজ করছে না। সবাই দরজা ঠেলে ভেতরে তো ঢুকে, কিন্তু ভেতরে গিয়ে করবেই বাকি। কম্পিউটার, ফোন সব তো বন্ধ হয়ে আছে। ছেলে মেয়েদের স্কুল, কলেজেরও খুব কম ছাত্র এসেছে, কারণ বেশিরভাগেরই যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। অন্যদিকে সুপার মার্কেটে মোমবাতি কেনার জন্য উপচে পড়া ভিড় জমে যায়। মানুষ এখন লিফট ছাড়া চলাফেরা করতে পারছে না, তাই তারা রেডিমেড খাবার আর পানি কেনার জন্য সুপার মার্কেটে হুমড়ি খেয়ে পড়ছে। আর প্রযুক্তির খেলাটা দেখুন, মানুষ বিল মেটানোর জন্য ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড বের করছে, কিন্তু কারেন্ট ছাড়া কার্ড সোয়াইপ হবে কি করে? যাদের কাছে নগদ টাকা আছে কেবল তারাই জিনিস কিনে নিয়ে যেতে পারছে। তার উপর সুপার মার্কেটের মালবাহী গাড়িগুলো মাঝপথে কোথাও আটকে আছে, ফলে স্টকের জিনিসপত্র দ্রুত ফুরিয়ে যাচ্ছে। অফিসে সবাইকে ছুটি দিয়ে বলা হয় যে কারেন্ট এলে তবেই যেন সবাই কাজে ফেরে। ফেরার পথে ইউসুকি একটা সাইকেলের দোকানে যায়। এখন সবাই সাইকেলের গুরুত্ব বুঝতে পারছে, কারণ এটা চালাতে কারেন্ট লাগে না। কিন্তু আকাশচুম্বী চাহিদার কারণে সাইকেলের দামও এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে। দোকানদাররা বলে যে স্যার, দেরি করবেন না, নইলে স্টক শেষ হয়ে যাবে। বেচারা ইউসুকি বাধ্য হয়ে চড়া দাম দিয়ে একটা সাইকেল কেনে, আর তাতেই বাড়ি ফেরে। সাইকেলটা নিচে পার করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ইউসুকির দফা রফা অবস্থা হয়ে যায়। সে রাতে পুরো পরিবার মোমবাতি জ্বালিয়ে ডিনার করে। রান্নাঘরের সিঙ্ক আর টয়লেটের ফ্লাশও কাজ করছে না, কিন্তু ইউসুকি কাজের ব্যাপারে এতটাই কট্টর যে সে অন্ধকারের মধ্যে অফিসের কাজ করার চেষ্টা করে। মিৎসু ব্যালকনি থেকে আকাশের দিকে তাকিয়ে ভাবে তার জীবনটা বোধহয় বরবাদ হয়ে গেছে। তবে শহরের আলো না থাকায় রাতের আকাশ আজ অনেক বেশি উজ্জ্বল লাগছে। ছেলে মেয়েদের হাতে এখন হ্যান্ডসেট বা ল্যাপটপ নেই, তাই নিরুপায় হয়ে তারাও ব্যালকনিতে এসে দাঁড়ায়। পুরো পরিবার সেখানে জড়ো হয়ে আশা করে যে কাল নিশ্চয়ই কারেন্ট চলে আসবে। পরদিনও কারেন্ট আসে না। মিৎসু এখন ওয়াশিং মেশিনের বদলে হাতে কাপড় কাচ্ছে, তাও খুব অল্প পানিতে। ইউসুকি অফিসে গেলে বস সরাসরি তাকে বলে যে এখানে কি, আমি কি এখানে পাওয়ার প্ল্যান্ট বসিয়েছি? বাড়ি যাও, কারেন্ট এলে তবেই এসো। ইউসুকি বাড়িতে বসে থাকার অভ্যাস নেই, তাই সে বাহিরে ঘুরতে বের হয়। পথে একটা ছেলে তার সাইকেলের উপর কোনো জোর দেয়, কিন্তু ইউসুকি তাকে তাড়িয়ে দেয়। ক্যানজি তার ক্রাশের বাড়িতে গিয়ে দেখে যে তারা মালপত্র বেঁধে শহর ছেড়ে চলে যাচ্ছে। তারা জানায় যে এখানে খাওয়ার বা পানির কোনো নিশ্চয়তা নেই, তাই তারা শহর ছাড়ছে। মিছু পানির জন্য ওয়াটার ট্যাঙ্কের কাছে যায়। সেখানে বিশাল লম্বা লাইন লেগে আছে, কিন্তু কারেন্ট ছাড়া বোরওয়েল থেকে পানি উঠবে কি করে? কর্তৃপক্ষ অসহায় হয়ে মানুষকে খালি হাতে ফিরিয়ে দেয়। ইউসুকি কিছু টাকা তোলার জন্য ব্যাংকে যায়, কিন্তু সেগুলোও তো বন্ধ। কম্পিউটার কাজ না করলে অ্যাকাউন্ট ডিটেলস দেখবে কি করে? ব্যাংক থেকে তাদেরকে বলা হয় যে ভাই ও বোনেরা, বাড়ি গিয়ে আপনাদের পুরনো পাসবই নিয়ে আসুন, তাতে ব্যালেন্স
থাকলে টাকা দেওয়া হবে। এখন ব্যাংকের লোকদেরও এমনই অবস্থা হয়ে আছে। ব্যাংকে আর এত মানুষকে একসাথে টাকা দিতে পারে? এখানকার পরিবেশ দেখে আপনার নিশ্চয়ই সেই নোটবন্দির কথা মনে পড়ে যাবে, যখন আমরা লাইনে দাঁড়িয়ে ব্যাংকে টাকা জমা করেছিলাম আর যখন তুলতে গেলাম তখন 5,000 বা 10,000 টাকার বেশি দেওয়া হচ্ছিল না। ঠিক একই অবস্থা এখানেও। এই ভিড়ের মধ্যে ইউসুকি অফিসের এক কলিগ ছিল আর তাকে বাঁচাতে গিয়ে ইউসুকি উল্টে মানুষের মার খায়। এভাবে এক সপ্তাহ কেটে যায়। এখন আর শুধু টোকিও নয়, মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই থমকে গেছে। হঠাৎ করে এভাবে কারেন্ট কেন বন্ধ হলো আর কতদিন এভাবে চলবে সে খবর কারো কাছেই নেই। আচ্ছা ভাবুন তো, যদি আপনার শহর বা গ্রামে হঠাৎ কারেন্ট বন্ধ হয়ে যায় তবে আপনার কি হবে? আর আপনারা তখন করবেনটাই কি? অন্য শহরের কাউকে ফোন করে জানতে চাইবেন যে সেখানে কি হচ্ছে? কিন্তু এখানে মোবাইল, টিভি, ইন্টারনেট সবই তো বন্ধ। অন্য জায়গায় কি ঘটছে সে খবর পাওয়ার কোনো উপায়ই নেই। এমন অবস্থায় টোকিওর প্রায় সব মানুষ নিজেদের মালপত্র গুছিয়ে পাশের কোনো শহরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। অ্যাপার্টমেন্টে থাকা বয়স্ক মানুষদের সাহায্য করার কেউ ছিল না। তাদের খাওয়ার বা পানির কোনো নিশ্চয়তা নেই, তাই তারা এক এক করে মারা যেতে শুরু করে। শেষ পর্যন্ত ইউসুকির পরিবারও শহর ছেড়ে মিছুর বাবার বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। ছেলেমেয়েরা গ্রামে যেতে চাচ্ছিল না, কিন্তু গ্রামে যাওয়া ছাড়া তো তাদের আর কোনো উপায়ও ছিল না। আর এর জন্য তারা তাদের নিজের দরকারি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল গ্রামে চলে যাওয়ার জন্য। ফ্লাইটে টিকিটের জন্য ইউসুকি নিজের জমানো সব টাকা বের করে, তবুও টাকা কম পড়ে যায়। তখন মিছু রান্নাঘরের কৌটার ভেতর লুকিয়ে রাখা তার জমানো টাকাগুলো বের করে আনে। তার কাছে এত টাকা দেখে পুরো পরিবার তো একেবারে অবাক হয়ে যায়। আসলে যে যাই বলুক, প্রতিটা পরিবারেই মায়েরা এভাবে কিছু টাকা বাঁচিয়ে রাখে যা কঠিন সময়ে পুরো পরিবারের কাজে লাগে। যাই হোক, মিছু নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় আর তারা তিনজন সাইকেলে করে সেখান থেকে রওনা দেয়। মিছু রোদ থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে নেয়। কেঞ্জি তার মোবাইলটিকে হীরা জহরত আগলে রাখার মতো করে সাথে নেয়। আর ইউ এই বিপদের মতো মেকআপ করতে ভোলেনি। ইউসুকি মিছুকে সাইকেলের পেছনে বসে এয়ারপোর্টের দিকে এগোয়। অনেকদিন পর তারা এভাবে বাইরে বের হয়েছে। রাতে তারা দেখে যে সব সবজি সোনার দামে বিক্রি হচ্ছে, কারণ পানি ছাড়া চাষাবাদ বন্ধ। আর বাজারে পড়ে থাকা সামান্য কিছু সবজিও এখন অনেক দামি। মিছু দোকান থেকে কয়েক বোতল পানি কিনে নেয়। দাম অনেক বেশি হলো, কেনাটা জরুরি ছিল, কিন্তু পানি তৃষ্ণা পেলে তো আর টাকা পান করা যাবে না। রাস্তার এক জায়গায় থেমে তারা বাড়ি থেকে আনা খাবার খায়। ইউ এই সবজিগুলো ছুঁয়েও দেখে না। পাবলিক টয়লেটের করুণ দশা দেখে ছেলেমেয়েরা পার্কের ঝোপের আড়ালে যায়। অবশেষে তারা এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে যা দেখার তাই দেখে। সব ফ্লাইট বন্ধ হয়ে আছে। যারা ফ্লাইটের কাছে যাওয়ার চেষ্টা করছে পুলিশ তাদের মেরে তাড়িয়ে দিচ্ছে। নিরুপায় হয়ে তারা কয়েক গুণ বেশি টাকা দিয়ে পাশের একটা হোটেলে উঠে। ডিনারের সময় ইউসুকি ভাবে যে কোনো মতে গ্রামে পৌঁছে নিজের পরিবারকে সুরক্ষিত করতে হবে। সে সিদ্ধান্ত নেয় যে তাদেরকে সড়ক পথেই গ্রামে যেতে হবে। সে সবাইকে বোঝায় যে রাস্তায় অনেক শহর আর গ্রাম পড়বে, অনেক সমস্যা হবে আর তাদের সবাইকে মিলে সেগুলো মোকাবিলা করতে হবে। কিন্তু ইউ জেদ ধরে বলে যে এত দূর সে সাইকেলে করে যেতে পারবে না, তাকে যেন বাড়িতে রেখে আসা হয়। কিন্তু বাড়িতে গিয়েই বা কি লাভ? ইউ বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবলো, পরে তার মত বদলায়। পরদিন তারা নিজেদের দরকারি জিনিসপত্র গুছিয়ে নেয়। তারা একটা সুপার মার্কেটে ঢুকে যেখানে কেউ নেই। সেখান থেকে তারা একটি ম্যাপ খুঁজে বের করে। মিৎসু আর ইউসুকি অন্য এক দোকানে গিয়ে আরো একটা সাইকেল কেনার চেষ্টা করে। মুদি দোকানের মালকিন বলে, সাইকেল তো আমি দেবো, কিন্তু টাকার বদলে আমাকে অন্য দরকারি জিনিস দিতে হবে। মিৎসু তখন তার ব্যাগ থেকে ইউসুকে সেই মদের বোতলটি বের করে দেয় আর তার বিনিময়ে কিছুটা চাল আর একটা সাইকেল নেয়। দেখলেন তো, এমন পরিস্থিতিতে টাকার যে জিনিসের দামই বেশি। এখন চারজন আলাদা আলাদা সাইকেলে করে ম্যাপ দেখে এগিয়ে যাচ্ছে। শহরের প্রতিটি রাস্তা বন্ধ থাকায় তারা বাইপাস দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা দেখে যে কাতারে কাতারে মানুষ পায়ে হেঁটে চলেছে, কেউ সাইকেলে আবার কেউ বা স্কেটিং বোর্ডে করে যাচ্ছে। অনেক মানুষ এই বিশ্বাস নিয়ে বুক বেঁধে হাঁটছে যে পরের শহরে হয়তো কারেন্ট আছে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় আর চারজন খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে। ঠান্ডার কারণে কেঞ্জির ঘুমও ভেঙে যায়। সে দেখে যে এক লোক তাদের পানির বোতল চুরি করে পালাচ্ছে। কেঞ্জি তাকে তাড়া করে ধরে ফেলে, কিন্তু গিয়ে দেখে যে ওই লোকটি পানির সাথে দুধের গুঁড়ো মিশিয়ে তার ছোট বাচ্চাকে খাওয়াচ্ছে। দৃশ্যটি দেখে কেঞ্জির মন গলে যায় আর সে অপরাধ বোধ নিয়ে ফিরে আসে। পরদিন রাস্তায় 2 কিলোমিটার লম্বা সুড়ঙ্গ পড়ে। সুড়ঙ্গের ভেতর ঘুটঘুটে অন্ধকার, সেখানে কোনো আলো নেই। অন্ধকার সুড়ঙ্গ পার হওয়ার জন্য একজন অভিজ্ঞ মানুষের দরকার ছিল। সেখানে এক অন্ধ বৃদ্ধা ছিল যে টাকার বিনিময়ে তাদের সুড়ঙ্গ পার করে দেওয়ার দায়িত্ব নেয়। তারা বৃদ্ধার পিছু পিছু গিয়ে ওপারে পৌঁছায়। ইউসুকির পরিবার কোন মতে 1 সপ্তাহ পার করে দেয়। আজ তাদের ঘর ছাড়া 16 দিন হয়ে গেছে। তাদের সাথে থাকা সব পানির বোতল খালি। কেঞ্জি তৃষ্ণায় কাতর হয়ে এক নদীর নোংরা পানি পান করে ফেলে। সামনে এগোতেই বৃষ্টি শুরু হয় আর নোংরা পানি পান করার কারণে ইউসুকির পেট খারাপ হয়ে যায়। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা একটা ব্রিজের নিচে আশ্রয় নেয়, কিন্তু বাতাসের তোর এত বেশি ছিল যে তাদের সাইকেলগুলো উল্টে যায়। সাইকেলে বাঁধা ব্যাগ, কাপড়, চাল সবকিছু ভিজে নষ্ট হয়ে যায়। তাদের কাছে খাওয়ার মতো আর কিছু অবশিষ্ট থাকে না, তবুও তারা এগিয়ে চলে। পরের শহরের একটা সুপার মার্কেটে ঢুকে 2 ভাই বোন খাওয়ার কিছু খুঁজতে থাকে, কিন্তু সেখানে এক দানা চালও নেই, বরং পোষা কুকুরদের খাবারে ঠাসা। নিরুপায় হয়ে তারা কুকুরদের খাবারের প্যাকেটে তুলে নেয়। সেখানে কোনো পানীয় জলের বোতলও ছিল না, শুধু পড়েছিল নষ্ট হয়ে যাওয়া কিছু গাড়ির ব্যাটারি। ছেলেমেয়েরা ব্যাটারির ভেতরে থাকা অবশিষ্ট
অবশিষ্ট পানি ফুটায় ফুটায় বোতলে ভরে নেয়। এর যে খারাপ পরিস্থিতি আর কি বা হতে পারে। বাইরে ইউসুকে আগুন জ্বালানোর আপ্রাণ চেষ্টা করছিল। কেনজি তার লাইটারটি দিতে চাইলো, ইউসুকি সেটা না নিয়ে নিজের পুরনো পদ্ধতিতে আগুন জ্বালানোর চেষ্টা চালিয়ে যায়। কেনজি বুঝে যায় যে কারেন্ট আর কোনোদিনও আসবে না, আর তার মোবাইলটা এখন স্রেফ আবর্জনা। তাই সে মোবাইলের কভারটি খুলে সেটা পেঁচিয়ে সাইকেলের টায়ার পাংচার সারাতে কাজে লাগায়। পরের 6 দিন তারা কুকুরের খাবার আর ব্যাটারির পানি খেয়ে পেট চালায়। রাস্তায় তাদের সাথে এক সুখী পরিবারের দেখা হয়, স্বামী স্ত্রী আর 2 সন্তান। তারা বেশ ঝকঝকে আধুনিক সাইকেলে চড়ে যাচ্ছিল। ওই নতুন পরিবারটি একদম পেশাদার স্পোর্টস গিয়ার আর সেফটি হেলমেট পরা ছিল। তাদের কাছে খাবার আর পানীয় জিনিসে ভরপুর মজুদ ছিল। তারা বৃষ্টির পরিষ্কার পানি পান করছিল আর বোতলে ভরে জমাও করে রেখেছিল। রাস্তার ধারে খাওয়ার যোগ্য যে কোনো বন গাছ বা ফল পেলেই তারা সেগুলো সযত্নে সংগ্রহ করে নিচ্ছিল। তারা খুব অল্প অল্প করে খাচ্ছিল আর ভবিষ্যতের জন্য বেশি করে জমিয়ে রাখছিল, কারণ কে জানে যে আরো কতদিন এভাবে রাস্তায় কাটাতে হয়। তাদের কাছে একটা ক্যামেরাও ছিল, যা ব্যাটারিতে নয় বরং যান্ত্রিক শক্তিতে চলতো। এই পরিবারটি যেন এই কঠিন সফরটাকে উপভোগ করছিল। 2 পরিবার একে অপরকে দেখে খুব খুশি হয় আর সন্ধ্যা পর্যন্ত তারা একসাথেই পথ চলে। তারা ব্রিজের উপর দিয়ে পাশের একটি শহরে যাচ্ছিল এই আশায় যে সেখানে হয়তো কারেন্ট আছে, কিন্তু রাস্তার এক মোড়ে এসে ওই নতুন পরিবারটি গ্রামের পথ ধরে চলে যায় আর ইউসুকির পরিবার কারেন্ট আছে এমন শহরের খোঁজে সোজা এগিয়ে যায়। ওই পরিবারটি দেখে ইউসুকির একটু হিংসা হচ্ছিল, কারণ অভাবের মধ্যেও তারা খুব হাসি খুশি ছিল। তাই তারা চলে যেতেই ইউসুকি যেন একটু শান্তি পায়। তবে ইউসুকির মনে একটা ভয় কাজ করছিল, সে যদি একটা ছোট আগুনের শিখা চালাতে না পারে তবে এই কঠিন সময়ে তাদের নিজের পরিবারকে রক্ষা করা কঠিন হবে। বাচ্চাদের জামা কাপড় সব নোংরা হয়ে গিয়েছিল। ওই অবস্থাতেই তারা পরের শহরে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে সেখানেও কারেন্ট নেই। মানুষের কথা বিশ্বাস করে তারা এত দূর বৃথায় এসেছে। কেনজি তখন তার বাবার উপর চিৎকার করে বলে, ড্যাড, আপনি তো বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন যেখানে কারেন্ট আছে, কোথায় সেই কারেন্ট? মিচু তখন দুজনের ঝগড়া থামিয়ে তাদের নিয়ে সামনে এগিয়ে যায়। সামনে একটি বাজার ছিল যেখানে প্রচুর ভিড় লেগে আছে। সেখানে মানুষ সমুদ্রের মাছ আর পোকামাকড় রান্না করে বিক্রি করেছিল। ইউসুকির পরিবারও লাইনে দাঁড়ায়, কিন্তু তাদের পালা আসতেই সব খাবার শেষ হয়ে যায়। ইউসুকি দোকানের পা জড়িয়ে ধরে বলে, দয়া করে অন্তত আমার বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার দিন। কিন্তু ক্ষুধার্ত মানুষজন ততক্ষণে হাড়ি পাতিল পর্যন্ত চেটে পুটে পরিষ্কার করে ফেলেছে। তাদের কাছে পানিও ছিল না, তবুও তারা প্রাণ হাতে নিয়ে এগিয়ে চলে। পাওয়ার কাট হওয়ার আজ 93 দিন পার হয়ে গেছে। সবার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার অবস্থা। সাইকেল নিয়ে চলতে চলতে এক জায়গায় এসে তারা অবসাদে লুটিয়ে পড়ে। তখনই মিচু দূরে সাদা ধোঁয়া উঠতে দেখে। সে ব্যাগ থেকে একটা ধারালো অস্ত্র বের করে কেনজিকে দেয়, আর কেনজি সেটা নিয়ে এক বুনো শুয়োরের পেছনে ধাওয়া করে আর সেটিকে মেরে ফেলে। কিন্তু এটা কাটবে কে? মিচু মাছ কাটতেই জানে না, আর শুয়োর রান্না করা তো অনেক দূরের কথা। তখনই সেখানে এক বয়স্ক কৃষক আসে আর তাদেরকে পানি ও খাবার দেয়। যে আগে মাছের গন্ধ সহ্য করতে পারতো না, সে এখন গোগ্রাসা শুকরের মাংস খাচ্ছে। খাওয়ার আগে তারা কথা দেয় যে খাবারের বদলে তারা বৃদ্ধের কিছু কাজ করে দেবে। আসলে সেখানে এখন টাকার কোনো দাম নেই। টাকা বলে যেন কোনো কিছুর অস্তিত্বই নেই। পৃথিবীটা এখন এভাবেই চলছে। কাজের বিনিময়ে টাকা নয়, বরং বেঁচে থাকার জন্য দরকারি জিনিস দেওয়া নেওয়া হচ্ছে। বৃদ্ধ 4 জনকে শুয়োরের মাংস কেটে রোদে শুকানোর কাজ দেয়, আর তারা খুব আনন্দের সাথে সেই কাজ করে। এরপর ইউসুকি একটা বড় পাত্রে পানি গরম করে। বৃদ্ধের দেয়া সেই গরম পানিতে গোসল করে 2 মাস পর তাদের মনে হলো তারা যেন স্বর্গে আছে। বৃদ্ধ সবাইকে নতুন পোশাক দেয় আর বলে, এই পোশাকগুলো আমি আমার ছেলে আর ওর পরিবারের জন্য কিনেছিলাম। ওরা আমেরিকা থেকে আসার কথা ছিল, কিন্তু তারা আর আসেনি। বৃদ্ধের কথা শুনে মিচুর নিজের বাবার কথা মনে পড়ে যায়, আর সে ইউসুকির হাত শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা সবাই খুব গভীর ও তৃপ্তির ঘুম থেকে জেগে ওঠে। বৃদ্ধের খামারের চারপাশে কারেন্টের বেড়া দেওয়া ছিল, কিন্তু কারেন্ট না থাকায় বনো শহরে অনায়াসেই ভেতরে ঢুকে পড়তো। বৃদ্ধ ইউসুকির পরিবারকে সতর্ক করে বলে যে তোমাদের এই শুয়োরদের থেকে সাবধান থাকতে হবে, আর যদি ওরা ভেতরে ঢুকে পড়ে তবে ওদের ধরতেও হবে। এভাবে তারা কয়েকদিন সেখানে থাকে আর বৃদ্ধাকে খামারের কাছে সাহায্য করে। বৃদ্ধর তাদের প্রতি মায়া অনুভব হয়, আর সে তাদেরকে বলে যে তোমরা চাইলে চিরকালের জন্য এখানে থেকে যেতে পারো। আমারও একটা পরিবারের সাথে থাকার সুযোগ হবে, খুব শান্তিতে থাকবো। তখন ইউসুকি জানায় যে সে তার পরিবারকে নিয়ে মিচুর বাবার কাছে যেতে চায়। বৃদ্ধ তখন বলে, সেটা খুব ভালো কথা। আমার মতো একজন বৃদ্ধের সাথে দেখা করতে যাচ্ছ তোমরা। যাওয়ার সময় সে তাদের সেই নুন দিয়ে রোদে শুকিয়ে রাখা শুয়োরের মাংসগুলো দেয়, যা অন্তত 1 সপ্তাহ চলবে। এছাড়াও সে আরো অনেক খাবার দাবার প্যাক করে দেয়, আর রাস্তার খরচের জন্য তাদেরকে কিছু টাকাও দেয়। বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে তারা 3 দিন সাইকেলে ভ্রমণ করে। ম্যাপ দেখে এগোতে গিয়ে তারা সামনে একটি নদী দেখতে পায়। নদীটি কিভাবে পার হবে তা নিয়ে যখন সবাই ভাবছে, ইউসুকি হঠাৎ আশেপাশে পড়ে থাকা কাঠ কুড়াতে শুরু করে। পুরো পরিবার মিলে সেই কাঠ দিয়ে একটি ভেলা তৈরি করে। কিছু মালপত্র সেই ভেলায় রেখে তারা উপারে পৌঁছে যায়। এরপর ইউসুকি আর কেনজি সাইকেলগুলো আনতে আবার এপারে ফিরে আসে। এমন সময় হঠাৎ প্রচন্ড বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়। দুজনে সাইকেল নিয়ে যখন ভেলায় করে ফিরছিল, নদীর স্রোত মারাত্মক বেড়ে যায় আর ভেলাটি ভেঙে যেতে শুরু করে। কেনজি কোনো মতে উপারে পৌঁছাতে পারলো, ইউসুকি নদীর স্রোতে তলিয়ে যায়। সারা রাত তারা তাকে হন্য হয়ে খোঁজে, কিন্তু কোথাও তার কোনো হদিস
হদিশ পায় না। এটি দেখে তারা কান্নায় ভেঙে পড়ে আর তাকে খুঁজতে থাকে, কিন্তু তারা শুধু তার মাথার পরচুলাটি খুঁজে পায়। পাওয়ার কাট হওয়ার আজ 104 দিন হয়ে গেছে। মিৎসু ইউসুকির কথা ভেবে অঝরে কাঁদতে থাকে আর কেনজো তাকে সামলানোর চেষ্টা করে। কেনজি ব্যাগ থেকে খাবার বের করে ইউকে দেয়। ইউ তার খাবারের কিছুটা অংশ একটি ক্ষুধার্ত কুকুরকে দিয়ে দেয়। সেই কুকুরটি আবার তার দলের বাকি সব কুকুরকে ডেকে আনে। সব কুকুর মিলে মিৎসুর ব্যাগের উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ সেখান থেকে মাংসের গন্ধ আসছিল। এদিকে বেচারি মিৎসু ধাক্কা খেয়ে একটা গর্তে পড়ে যায় আর তার পা ভেঙে যায়। ছেলেমেয়েরা কোনো মতে তাকে টেনে নিয়ে আসে। ততক্ষণে কুকুরগুলো সব মাংস খেয়ে ফেলেছে আর এখন তারা ওই বাচ্চাদেরও শিকার করতে চায়। ভয়ে তারা দৌড়ে গিয়ে রেললাইনের উপর বসে পড়ে। তখনই দূর থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায়, যা শুনে কুকুরগুলো পালিয়ে যায়। দেখা যায় দূর থেকে একটি ট্রেন আসছে, যা কয়লার ইঞ্জিনে চলে। রেললাইনের উপর তাদের বসে থাকতে দেখে ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি থামায়। তিনজনে হাফ ছেড়ে বাঁচে আর ট্রেনে উঠে পড়ে। ট্রেনের এক লোক মিৎসুর পায়ে ব্যান্ডেজ পেতে দেয় আর তার স্বামী অর্থাৎ ইউসুকির কথা জানতে চায়। প্রশ্নটি শুনেই তারা কান্নায় ভেঙে পড়ে। পরের সিনে দেখা যায় ইউসুকি নদীর ধারের পাথরের মধ্যে পড়ে আছে। ইউসুকি যে নকল চুল বা পরচুলা পড়তো সেটা সে বিপদের দিনেও ছাড়েনি। আর ওই চুলে ঢাকা মাথা দেখে তার পরিবার ভেবেছিল যে সে হয়তো মারা গেছে। ইউসুকি জ্ঞান ফিরে পায় আর খুব কষ্ট করে কিছুটা পথ গিয়ে বসে। ঠিক তখন ওই ট্রেনটি তাকে পার করে যাচ্ছিল। ইউসুকি না পারছিল দৌড়াতে আর না পারছিল চিৎকার করতে। তার পকেটে বৃদ্ধের দেয়া সেই লাইটারটি ছিল, সে সেটা দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে। ভাগ্যক্রমে ট্রেনের ভেতর থেকে মিৎসু সেই ধোঁয়া দেখে ফেলে। ভালো করে লক্ষ্য করতে সে তার স্বামীর সেটি এখন মাথাটি চিনতে পারে। মিৎসু চিৎকার করে আকাশ পাতাল এক করে দেয় আর ট্রেনটি থামায়। ছেলেমেয়েরা দৌড়ে গিয়ে তার বাবাকে তুলে আনে। অবশেষে পরিবারের সবাই আবার এক হয়েছে। এরপর ট্রেনের কামরায় বসে ইউসুকি আর মিৎসু তাদের পুরনো দিনের গল্প শুনিয়ে সন্তানদের সাহস দিতে থাকে। মিৎসু নদী থেকে খুঁজে পাওয়া সেই পরচুলাটি ইউসুকিকে ফেরত দেয়, কিন্তু ইউসুকি বলে এই আজে বাজে জিনিসের আর কোনো দরকার নেই আমার। এই বলে সে পরচুলাটি বাইরে ছুড়ে ফেলে দেয়। ট্রেনের স্টিম ইঞ্জিন থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছিল আর সুড়ঙ্গ ছোট হওয়ায় সে ধোঁয়া ট্রেনের ভেতরে ঢুকে সবার মুখ একদম কালো করে দেয়। যারা একসময় মেকআপ ছাড়া বাহিরেই বের হতো না, তারা আজ একে অপরের কালো মুখ দেখে হাসতে থাকে। পাওয়ার কাট হওয়ার আজ 108 দিন পার হয়ে গেছে। ইউসুকি, কেনজি আর ইউ মিলে মিৎসুকে একটি ঠেলা গাড়িতে বসে নিয়ে যাচ্ছে। সামনে কোনো শহর নেই, বরং একটি সমুদ্র সৈকত দেখা যায়। মিৎসু সমুদ্রের দিকে তাকাতেই দেখে তার বাবা সেখানে মাছ ধরছে। সে আনন্দে তার বাবাকে ডাকতে থাকে আর ছেলেমেয়েরা দাদু দাদু বলে চিৎকার করতে থাকে। ইউসুকে গলা ছেড়ে ডাক দেয়। 108 দিন কারেন্ট ছাড়া থাকায় পুরো পৃথিবীর অনেক পরিবার শেষ হয়ে গিয়েছিল, কারণ মানুষ তো প্রযুক্তি ছাড়া বাঁচতেই শেখেনি। এই বিপর্যয়ে পৃথিবীর জনসংখ্যা অনেক কমে গিয়েছিল, কিন্তু ইউসুকির পরিবার এই দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত গ্রামে পৌঁছাতে পেরেছিল, তাও সবাই জীবিত অবস্থায়। এভাবে কারেন্ট ছাড়া প্রায় 2 বছর 4 মাস কেটে যায়। দেখা যায় ইউসুকি আর কেনজি সমুদ্র থেকে প্রচুর মাছ ধরছে। অন্যদিকে ইউ এখন পুকুর ঘাটে কাপড় কাচ্ছে আর মিৎসু তার বাবার খেতে টমেটো তোলার কাজ করছে। তারা প্রকৃতির সাথে মিশে এক সুস্থ ও সুন্দর জীবন অতিবাহিত করছিল। একদিন সকালে হঠাৎ এক শব্দ শুনে ইউসুকি চমকে ওঠে। সে শুনতে পায় কোথাও অ্যালার্ম ঘড়ি বাজছে। সে এটি শুনে একদম অবাক হয়ে যায় আর দেখে যে গ্রামের পাবলিক স্পিকার সিস্টেম থেকে আওয়াজ আসছে আর স্ট্রিম লাইট গুলো জ্বলে উঠেছে। দীর্ঘ 2.5 বছর পর কারেন্ট ফিরে এসেছে। গ্রামের মানুষ অবাক হয়ে সে আলোর দিকে তাকিয়ে থাকে। পরের সিনে দেখা যায় টোকিও শহর আবার তার পুরনো ব্যস্ততায় ফিরে গেছে। ইউটিউব আর সব টিভি চ্যানেলে গত কয়েক বছরের পাওয়ার কাট নিয়ে 24 ঘন্টা আলোচনা চলছে। কেউ এই পাওয়ার কাট, কেন এই পাওয়ার কাট হয়েছিল, কেন এত দীর্ঘ সময় ধরে কারেন্ট ছিল না, এইসব প্রশ্নের উত্তর টিভিতে ইউসুকির পরিবার মন দিয়ে শুনছে। এক এক টিভি চ্যানেলে এক এক কথা বলছিল। কোন চ্যানেল বলছে যে এটা সোলার স্টর্ম বা সৌরঝড়ের কারণে হয়েছে। অন্য এক চ্যানেল বলছে যে আকাশ থেকে এক বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়েছিল, তাই সব পাওয়ার চলে গিয়েছে। আবার কোন কোন চ্যানেল ব্রেকিং নিউজ চলছে যে এটা আসলে সন্ত্রাসীদের সাইবার অ্যাটাক ছিল। এভাবে প্রতিটি চ্যানেলে নিজের মতো করে আলাদা আলাদা গল্প শুনিয়ে যাচ্ছে। ইউসুকির পরিবার দ্বিধায় পড়ে যায় যে আসলে সত্যিটা কি। তবে তারা সিদ্ধান্ত নেয় যে যাই হোক না কেন, চলো আমরা আবার টোকিও ফিরে যাই। তারা ফিরে গিয়ে আবার টোকিওতে নিজেদের কাজ শুরু করে। পরের সিনে দেখা যায় মিৎসু এখন খুব দক্ষ হাতে মাছ কাটছে। কেনজি তার ল্যাপটপ ছেড়ে হাতে গিটার তুলে নিয়েছে আর চমৎকার সুর তুলছে। ইউ মোবাইল ফোনের বদলে সেলাই মেশিনে কাজ করছে। মনে হচ্ছে স্কুলেও এখন এসব হাতে কলমে কাজ শেখানো হচ্ছে। ইউসুকি অফিসে যাওয়ার সময় তার লাঞ্চ বক্সটি ভুল করে ফেলে যায়। মিৎসু যখন সেই বক্সটি নিয়ে নিচে আসে, সে দেখে যে ইউসুকি সাইকেল নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই একটি পোস্ট আসে। টুইটার পোস্ট নয়, আসল চিঠির পোস্ট। তাতে কিছু ছবি ছিল। মনে আছে সে হাসিখুশি পরিবারটির কথা, যারা অল্প জিনিসে সুখী ছিল আর রাস্তায় তাদের সাথে দেখা হয়েছিল। 2.5 বছর পরেও তারা এই পরিবারটিকে ভোলেনি। তারা নিজেদের সেই মেকানিক্যাল ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি এই ঠিকানায় পাঠিয়েছে। ইউসুকিরা সবাই মিলে সেই ছবিগুলো দেখতে থাকে আর এভাবে এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। দীর্ঘদিনের সেই পাওয়ার কাট বা বিদ্যুৎহীন জীবন তাদের টোকিও থেকে গ্রামের পথ পাড়ি দিতে বাধ্য করেছিল, আর সেই যাত্রায় তাদের জীবন বদলে দেয়। গ্রামের জীবন তাদের যে শিক্ষা দিয়েছে তা তারা কোনোদিনও ভুলবে না। আগে একই ছাদের নিচে
বেঁচে থেকেও তারা ছিল একে অপরের কাছে অচেনা, কিন্তু 2.5 বছরের এই কঠিন লড়াই তাদের একে অপরের খুব কাছে নিয়ে এসেছে আর একজোট হয়ে বাঁচতে শিখিয়েছে। বিদ্যুৎ, প্রযুক্তি, মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার এই কোলাহল থেকে দূরে এক শান্ত ও সুন্দর জীবন আমাদের অপেক্ষায় আছে। সেটিকে আপন করে নেওয়ার জন্য শুধু একটু সদিচ্ছার প্রয়োজন, যা এই মুভিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুভিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।